যেদিন স্বামী প্রশাসনিক অফিসারের পদে উন্নীত হলেন, সেই একই দিনে তার স্ত্রীকে দেখা গেল কঠোর পরিশ্রমী শ্রমিকের ভূমিকায়। জীবনের অদ্ভুত খেলা চোখে পড়ুন। এটি সত্যিকারের গল্প চাপা জেলার। প্রিয় বন্ধুরা, চাপা জেলার চিনারটোলা গ্রামের প্রভাতকাল সর্বদাই সাধারণভাবে শুরু হতো। অসম্পূর্ণ রাস্তায় ধূলিকণা উঠছিল, কোথাও অগ্নিকুণ্ডের ধোঁয়া উঠছিল, এবং ক্ষেত্রের দিকে চলমান শ্রমিকদের পদশব্দ সমগ্র পরিবেশে মিশে যাচ্ছিল। সেই গ্রামেরই একটি ছোট মাটির বাড়িতে প্রিয়া নতুন বধূ হয়ে প্রবেশ করেছিল। বিবাহ খুব সরলভাবে সম্পন্ন হয়েছিল। না কোনো বড়সড় সাজসজ্জা ছিল, না উচ্চ শব্দ। কিন্তু প্রিয়ার দৃষ্টিতে ভবিষ্যতের অনেক স্বপ্ন ছিল। তার দৃঢ় প্রত্যয় ছিল যে কঠোর পরিশ্রম এবং সঙ্গ থাকলে দারিদ্র্য একদিন পরাজিত হবে। রাহুল, তার স্বামী, গ্রামের সরল কিন্তু অত্যন্ত পরিশ্রমী যুবক ছিল। লোকজন প্রায়ই বলতো যে সে অধ্যয়নে খুব তীক্ষ্ণ ছিল, এবং যদি পরিস্থিতি অনুকূল হতো তাহলে নিশ্চয়ই উচ্চপদস্থ কর্মকর্তা হতো। কিন্তু জীবন তাকে গ্রন্থের চেয়ে বেশি দায়িত্ব প্রদান করেছিল। বিবাহের পর প্রত্যেক প্রভাতে সে শ্রমিকের কাজে বেরিয়ে পড়ত। কখনো ইট বহন করত, কখনো খেতে কাজ করত, তো কখনো নির্মাণ ক্ষেত্রে সারা দিন ঘাম ঝরাত। সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরত, তার বস্ত্র মাটিতে লেপ্টে থাকত এবং মুখে ক্লান্তি স্পষ্টভাবে দৃশ্যমান হতো। কিন্তু তার দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি থাকত। প্রিয়া ধীরে ধীরে বাড়ি এবং পরিস্থিতি উপলব্ধি করতে শুরু করেছিল। সে লক্ষ্য করেছিল যে বাড়ির কোণে কিছু পুরাতন গ্রন্থ রাখা আছে, যেগুলোকে রাহুল প্রত্যহ পরিষ্কার করত। যতই ক্লান্ত হোক না কেন, সে সেই গ্রন্থগুলোর ওপর জমে থাকা ধূলিকণা ঝেড়ে ফেলত। প্রিয়ার কাছে এটি বোধগম্য হতো না। একদিন সে হাসতে হাসতে জিজ্ঞাসা করেই ফেলল, আপনি এখনও এই গ্রন্থগুলো এত যত্ন সহকারে রাখেন কেন? রাহুল হালকা হাসির সাথে উত্তর দিয়েছিল, কখনো এটাই আমার জগৎ ছিল, এখন শুধু স্মৃতি হয়ে গেছে। সেই উত্তরে মজা কম এবং ব্যথা বেশি ছিল। প্রিয়া সেদিনই অনুভব করে নিয়েছিল যে রাহুল পরিস্থিতির সাথে আপোষ করেছে ঠিকই, কিন্তু তার স্বপ্ন থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যায়নি। কয়েকদিন পর এক রাত্রে প্রচণ্ড বর্ষণ শুরু হয়ে গিয়েছিল। ছাদ থেকে জল টাপকাচ্ছিল এবং অগ্নিকুণ্ডের ওপর কোনো মতে দুটো রুটি তৈরি করা গিয়েছিল। রাহুল কিছু না বলে দুটো রুটিই প্রিয়ার দিকে এগিয়ে দিয়েছিল। প্রিয়া বুঝে গিয়েছিল যে সে নিজে খালি পেটে থাকতে চায়। সে হাসতে হাসতে বলেছিল যে তার ক্ষুধা নেই, কিন্তু তার কণ্ঠস্বর তার সত্যটি গোপন করতে পারেনি। দুজন কিছুক্ষণ নীরব হয়ে বসেছিল। বাইরে বর্ষণের শব্দ ছিল এবং ভিতরে দারিদ্র্যের নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যেই প্রিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করেছিল, রাহুল, আপনি কখনো চিন্তা করেননি যে জীবন এর চেয়ে ভিন্নও হতে পারে? রাহুল হাসার চেষ্টা করে বলেছিল, আমাদের মতো লোকদের স্বপ্নও শ্রম করে প্রিয়া। এটা শুনে প্রিয়া উঠে দাঁড়িয়েছিল। কোণ থেকে সেই পুরাতন গ্রন্থগুলো এনে তার সামনে রেখে দিয়েছিল। সে গম্ভীর কণ্ঠে বলেছিল, গ্রামে সকলে বলে আপনি অধ্যয়নে সবচেয়ে তীক্ষ্ণ ছিলেন। যদি আপনি চান তাহলে কর্মকর্তা হতে পারেন। তাহলে আপনি প্রচেষ্টা করা কেন ত্যাগ করেছেন? রাহুল কয়েক মুহূর্ত নীরব হয়েছিল। তারপর বলল, বাড়ি চালানো জরুরি, স্বপ্নে পেট ভরে না। এবার প্রিয়ার কণ্ঠ আগের চেয়ে আরও দৃঢ় ছিল। সে স্পষ্ট শব্দে বলেছিল, বাড়ি আমি চালিয়ে নেব, আপনি অধ্যয়ন করুন। রাহুল বিস্মিত হয়ে তার দিকে তাকিয়েছিল। প্রিয়ার দৃষ্টিতে অশ্রু ছিল, কিন্তু তাতে ভীতি ছিল না, বিশ্বাস ছিল। সে বলেছিল, আপনি অধ্যয়ন করুন, শ্রমিকের কাজ আমি করব, একদিন আপনি নিশ্চয়ই সফল হবেন। রাহুলের বিশ্বাস হয়নি যে কেউ তার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে পারে। সে জিজ্ঞাসা করেছিল, এত বিশ্বাস তোমার কেন? প্রিয়া হালকা হাসির সাথে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, কারণ কঠোর পরিশ্রম এবং বিশ্বাস কখনো ব্যর্থ যায় না। এবং যেদিন আপনি সফল হবেন, আমি ছট মাইয়ার ব্রত পালন করব। সেই রাত্রে প্রথমবার রাহুল আবার গ্রন্থ খুলেছিল। বাইরে বর্ষণ ধীরে ধীরে থেমে গিয়েছিল, কিন্তু সেই ছোট বাড়িতে আশার নতুন শুরু হয়ে গিয়েছিল। পরের কয়েকদিন দুজনে মিলে প্রস্তুতির পরিকল্পনা করেছিল। অবশেষে সেই দিন এসেছিল যেদিন রাহুল পটনা গিয়ে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রভাতে যানবাহন ধরার পূর্বে সে বাড়ির দিকে শেষবার তাকিয়েছিল। দরজায় দাঁড়িয়ে প্রিয়া হাসছিল, কিন্তু তার দৃষ্টিতে লুকানো উদ্বেগ শুধু সেই বুঝতে পারত। রাহুল যানবাহনে উঠে পড়েছিল। যানবাহন ধীরে ধীরে গ্রাম থেকে দূরে চলে যাচ্ছিল, এবং জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে তার মনে হয়েছিল যে আজ শুধু সে শহরে যাচ্ছে না, বরং দুজনের স্বপ্ন যাত্রায় বেরিয়েছে। তার জানা ছিল না যে সামনের পথ কত কঠিন হবে, কিন্তু পেছনে দাঁড়িয়ে প্রিয়ার বিশ্বাস এখন তার সাথে ছিল। পটনা পৌঁছেই রাহুল বুঝতে পেরেছিল যে স্বপ্ন দেখা যত সহজ ছিল, তাকে বাস্তবে রূপায়িত করা ততটাই কঠিন হতে যাচ্ছিল।
যানবাহন স্ট্যান্ড থেকে নামতেই ভিড়, উচ্চ শব্দ এবং দ্রুতগতির জীবন তাকে ঘিরে ধরেছিল। গ্রামের প্রশান্ত প্রভাত থেকে একেবারে ভিন্ন। এই শহর কাউকে থেমে চিন্তা করার সুযোগ দিত না। পকেটে সীমিত অর্থ ছিল এবং সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক অনুসন্ধান করে তাকে এক পুরাতন ভবনের ছাদে ছোট একটা কক্ষ ভাড়া পাওয়া গিয়েছিল। কক্ষে একটা খাট, একটা টেবিল এবং অর্ধেক কার্যকর পাখা ছিল, যেটা উষ্ণতার সাথে লড়াই করার শুধু প্রচেষ্টা করত, জয়ী হতে পারত না। পরের দিন থেকেই রাহুলের নতুন জীবন শুরু হয়ে গিয়েছিল। প্রভাতে শিক্ষণকেন্দ্র, মধ্যাহ্নে গ্রন্থাগার এবং রাত্রে স্বাধ্যায়। এটাই তার দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। আশেপাশে অধ্যয়ন করতে আসা অনেক যুবক মূল্যবান গ্রন্থ ক্রয় করত, পরীক্ষা সিরিজ দিত এবং বড় শহরের বিদ্যালয় থেকে অধ্যয়ন করে আসার আত্মপ্রত্যয় দেখাত। রাহুলের কাছে না নতুন গ্রন্থ ছিল, না শিক্ষণ কেন্দ্রের সম্পূর্ণ নোটস। সে দ্বিতীয় হাতের গ্রন্থ এবং পুরাতন প্রশ্নোত্তর দিয়ে প্রস্তুতি নিত। অনেকবার তার মনে হতো যে হয়তো সেই প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছে, কিন্তু প্রতিবারই প্রিয়ার দৃষ্টির বিশ্বাস মনে পড়ে যেত। ওদিকে গ্রামে প্রিয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করা শুরু করে দিয়েছিল। শুরুতে সে খেতে কাজ করেছিল, কিন্তু সেখানে মজুরি খুব কম পাওয়া যেত। বাড়ির খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল, তাই সে ইট কলায় কাজ গ্রহণ করেছিল। সূর্যোদয়ের পূর্বেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সারা দিন মাথায় ইট বহন করত। সূর্যের তাপে তার রং ঝলসে গিয়েছিল, হাতের কোমলতা দৃঢ় হয়ে গিয়েছিল। কিন্তু সে কখনো অভিযোগ করেনি। যখনই রাহুল যোগাযোগ করত, সে সর্বদা হাসতে হাসতে বলতো, এখানে সব স্বাভাবিক আছে, আপনি শুধু অধ্যয়নে মনোনিবেশ করুন। পটনায় দিনগুলো কেটে যাচ্ছিল। শুরুর উৎসাহ ধীরে ধীরে কষ্টে পরিবর্তিত হচ্ছিল। ভাড়া, আহার এবং গ্রন্থের খরচ সামলানো সহজ ছিল না। অনেক রাত্রি এমন এসেছিল যখন রাহুল শুধু চা এবং বিস্কুট গ্রহণ করে শয়ন করেছিল। কখনো কখনো ক্ষুধা এবং ক্লান্তি অধ্যয়নের চেয়ে বড় মনে হতো। এমনই এক রাত্রে সে গ্রন্থ বন্ধ করে দিয়েছিল এবং অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়েছিল। তার মনে হয়েছিল যে হয়তো সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার প্রিয়ার মুখ মনে পড়েছিল এবং তার সাথে অপরাধবোধও, যে কোথাও সে তার কঠোর পরিশ্রম ব্যর্থ করছে না তো। সেই রাত্রেই সে প্রিয়াকে যোগাযোগ করেছিল। কণ্ঠ ভারাক্রান্ত ছিল। সে ধীরে বলেছিল, প্রিয়া, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। যোগাযোগের অপারে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা ছিল। তারপর প্রিয়ার প্রশান্ত কণ্ঠ এসেছিল, পরাজয় তখনই ঘটে যখন প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। আপনি প্রচেষ্টা বন্ধ করবেন না, বাকিটা ছটি মাইয়ার উপর ছেড়ে দিন। তার কণ্ঠে এত বিশ্বাস ছিল যে রাহুলের অভ্যন্তরের নিভু নিভু আশা আবার প্রজ্জ্বলিত হয়েছিল। সে সেই রাত্রেই আবার গ্রন্থ খুলে নিয়েছিল। সময় অগ্রসর হচ্ছিল। প্রথমবার পরীক্ষা দিয়েছিল, ফলাফল প্রত্যাশানুরূপ আসেনি। ব্যর্থতা তাকে অভ্যন্তর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে পরাজয় স্বীকার করেনি। দ্বিতীয়বারও সাফল্য লাভ হয়নি। এবার তার আত্মপ্রত্যয়ে ফাটল ধরতে শুরু করেছিল। আশেপাশের অনেক সহপাঠী সফল হয়ে অগ্রসর হয়ে গিয়েছিল এবং সে সেখানেই দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল যে হয়তো ভাগ্য তার সাথে নেই। ওদিকে প্রিয়ার জীবন আরও কঠিন হয়ে উঠছিল। একদিন কলায় কাজ করতে করতে তার পা পিছলে গিয়েছিল এবং ইটের বোঝা পড়ে গিয়েছিল। হাঁটু ছিলে গিয়েছিল এবং রক্ত বেরিয়ে এসেছিল। মালিক সহানুভূতি ছাড়াই শুধু এটুকু বলেছিল, বিশ্রাম নিলে মজুরি কাটা যাবে। যন্ত্রণা সত্ত্বেও প্রিয়া উঠে দাঁড়িয়েছিল, কারণ সে জানত যে থামা মানে রাহুলের অধ্যয়ন থামা। সেই সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় সে প্রথমবার ক্রন্দন করেছিল, কিন্তু যন্ত্রণায় নয়, এই ভয়ে যে অর্থের অভাব রাহুলের স্বপ্ন অসম্পূর্ণ না রেখে দেয়। সেই রাত্রেই সে তার অবশিষ্ট রাখার পায়েল বিক্রয় করে দিয়েছিল, যাতে পরের মাসের খরচের অর্থ প্রেরণ করতে পারে। রাহুল শুধু এটুকু জানত যে অর্থ সময় মতো পৌঁছে যায়। তার কখনো অনুভূতি হয়নি যে সেই অর্থের পেছনে কত ত্যাগ লুকিয়ে আছে। দিন মাসে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সংগ্রাম উভয় দিকেই চলছিল। এক শহরে স্বপ্নের জন্য লড়াই করছিল, তো অন্য গ্রামে সেই স্বপ্নকে জীবন্ত রাখছিল। ধীরে ধীরে রাহুল বুঝতে শুরু করেছিল যে এটা শুধু তার পরীক্ষা নয়, এটা তাদের বিশ্বাসের পরীক্ষা। সময় ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। পাটনার ভিড়ভর্তি জীবনে দিন এবং রাত্রির পার্থক্য প্রায় সমাপ্ত হয়ে গিয়েছিল। রাহুলের জন্য প্রত্যেক প্রভাত নতুন আশা নিয়ে আসত এবং প্রত্যেক রাত্রি ক্লান্তি নিয়ে সমাপ্ত হতো। তৃতীয়বার পরীক্ষা দেওয়ার পর সে আগের মতো আত্মপ্রত্যয়ী ছিল না। এবার সে সম্পূর্ণ কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু ফলাফল ঘোষণার পূর্বেই তার মনে উদ্বেগ বাসা বেঁধে গিয়েছিল। তার মনে হতো যে যদি এবারও ব্যর্থ হয়,
তাহলে হয়তো সে প্রিয়ার আশার সামনে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ফলাফল ঘোষণার দিন অবশেষে এসেই গিয়েছিল। প্রভাত থেকেই তার বুক ধড়ফড় করছিল। সে পাটনার এক ছোট ইন্টারনেট কেন্দ্রে গিয়ে বসে পড়েছিল, যেখানে আগে থেকেই অনেক ছাত্র পর্দার সামনে দাঁড়িয়েছিল। কক্ষে উদ্বেগ, আশা এবং চাপ একসাথে অনুভূত হচ্ছিল। কেউ নীরবে প্রার্থনা করছিল, কেউ বারবার রোল সংখ্যা পরীক্ষা করছিল। রাহুলের হাত হালকা কাঁপছিল। পর্দায় ফলাফল ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। রোল সংখ্যার দীর্ঘ তালিকা স্ক্রল হচ্ছিল। প্রত্যেক গড়িয়ে যাওয়া সেকেন্ডের সাথে তার হৃৎস্পন্দন বৃদ্ধি পাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি একটা সংখ্যার ওপর গিয়ে থেমে গিয়েছিল। সে দ্বিতীয়বার দেখেছিল, তারপর তৃতীয়বার। সেটা তারই রোল সংখ্যা ছিল। কয়েক মুহূর্ত তার বিশ্বাসই হয়নি। তার মনে হয়েছিল হয়তো দৃষ্টির ভুল। সে পাশে দাঁড়ানো যুবককে পর্দা দেখতে বলেছিল। যুবকটি হাসতে হাসতে বলেছিল, ভাই, তুমি নির্বাচিত হয়ে গেছ। সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। রাহুলের দৃষ্টি থেকে অজান্তেই অশ্রু বেরিয়ে এসেছিল। বছরের সংগ্রাম, ক্ষুধা, ব্যর্থতা এবং আশা সব একসাথে সামনে চলে এসেছিল। সে চেয়ারে বসে পড়েছিল। তার বোঝা যাচ্ছিল না যে হাসবেই নাকি ক্রন্দন করবে। সকলের আগে সে যোগাযোগ যন্ত্র তুলেছিল। হাত কাঁপছিল। সে প্রিয়ার সংখ্যা ডায়াল করেছিল। যোগাযোগ যন্ত্র কয়েক সেকেন্ড বাজছিল। ওদিকে ইটকলায় কাজ সমাপ্ত করে প্রিয়া বাড়িতে ফিরছিল। তার বস্ত্র ধূলিকণায় ভর্তি ছিল এবং মুখে সারাদিনের ক্লান্তি স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছিল। সে যোগাযোগ যন্ত্র তুলে সর্বদাই হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ বলুন, অধ্যয়ন কেমন চলছে? রাহুলের কণ্ঠ ভরে গিয়েছিল। প্রিয়া, হয়ে গেছে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা ছিল। কি হয়েছে? প্রিয়া ধীরে জিজ্ঞাসা করেছিল। রাহুল আর নিজেকে আটকাতে পারেনি। তার কণ্ঠ কাঁপছিল। আমি সফল হয়ে গেছি, আমার নির্বাচন হয়েছে। যোগাযোগ যন্ত্রের ওপারে হঠাৎ স্তব্ধতা নেমে এসেছিল। তারপর হালকা ক্রন্দনের শব্দ শোনা গিয়েছিল। প্রিয়া ক্রন্দন করছিল। এটা যন্ত্রণার অশ্রু ছিল না, এটা বছরের অপেক্ষা এবং বিশ্বাসের অশ্রু ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ফিসফিস করে বলেছিল, ছট মাইয়া, আপনি আমার লজ্জা রক্ষা করেছেন। সেদিন সমগ্র চেনাট্টোলা গ্রামে আনন্দের খবর ছড়িয়ে পড়েছিল। লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে অভিনন্দন জানাতে শুরু করেছিল। কেউ বলছিল গ্রামের যুবক কর্মকর্তা হয়ে গেছে, তো কেউ গর্ব করে শিশুদের তার উদাহরণ দিচ্ছিল। কিন্তু এই আনন্দের মধ্যে প্রিয়া প্রশান্ত ছিল। তার মুখে গর্ব ছিল, কিন্তু অভ্যন্তরের সংগ্রাম শুধু সেই জানত। ওদিকে পাটনায় রাহুল অনেকক্ষণ একাকী বসেছিল। তার অনুভূতি হচ্ছিল যে এই সাফল্য শুধু তার নয়, তার মনে পড়ে যাচ্ছিল সেই বর্ষণের রাত্রি, প্রিয়ার দৃঢ়তা, তার প্রেরিত অর্থ এবং প্রত্যেক যোগাযোগে লুকানো সাহস। তার প্রথমবার অনুভূতি হয়েছিল যে সে শুধু পরীক্ষা উত্তীর্ণ করেনি, বরং কারো বিশ্বাসকে সত্য প্রমাণ করেছে। প্রশিক্ষণ এবং আনুষ্ঠানিকতার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। নতুন জীবনের শুরু হতে যাচ্ছিল। কিন্তু রাহুলের মনে একটাই আকাঙ্ক্ষা ছিল, যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে গিয়ে প্রিয়াকে সামনাসামনি কৃতজ্ঞতা জানানো। সে ঠিক করেছিল যে সে না জানিয়ে হঠাৎ গ্রামে পৌঁছে তাকে বিস্মিত করবে। তার জানা ছিল না যে ভাগ্য তার জন্য তার চেয়েও বড় দৃশ্য প্রস্তুত করে রেখেছে। ওদিকে প্রিয়া সেই শ্যাম গঙ্গা নদীর তীরে গিয়ে ডুবন্ত সূর্য দেখেছিল। সে নীরবে দাঁড়িয়েছিল। তার দৃষ্টিতে সন্তোষ ছিল। সে মনে মনে বলেছিল, এবার ব্রত পূর্ণ করতে হবে, কারণ সে যে মানত গ্রহণ করেছিল তা পূরণ করার সময় এসে গেছে। সূর্য ধীরে ধীরে নদীর পেছনে লুকিয়ে গিয়েছিল এবং প্রিয়ার মনে হয়েছিল যেন বছরের সংগ্রাম সেই জলে ভেসে চলে গেছে। চাপা জেলা সদরের সেই প্রভাতকাল সাধারণ ছিল না। সরকারি কার্যালয়ের বাইরে অস্বাভাবিক গোলমাল ছিল। শ্বেত যানবাহনের দীর্ঘ সারি লাগিয়েছিল। পুলিশকর্মীরা তাদের ইউনিফর্ম সঠিক করে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল এবং কর্মকর্তারা নতুন নিযুক্ত প্রশাসনিক কর্মকর্তার স্বাগতের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আজ রাহুল রাজ প্রথমবার তার এলাকার পরিদর্শনে বেরোতে যাচ্ছিল। সকলের জন্য এটা একটা আনুষ্ঠানিক দিন ছিল, কিন্তু রাহুলের অভ্যন্তরে আবেগের ভিন্ন ঝড় বয়ে যাচ্ছিল। যানবাহনের কাচ দিয়ে বাইরে তাকাতে তাকাতে তার মন বারবার গ্রামের দিকে ফিরে যাচ্ছিল। সেই অসম্পূর্ণ পথ, সেই মাটির গন্ধ, সেই ছোট বাড়ি এবং দরজায় দাঁড়িয়ে সবকিছু তার স্মৃতিতে জীবন্ত ছিল। সাফল্য লাভের পর থেকেই সে বাড়ি যেতে চাইছিল, কিন্তু প্রশিক্ষণ এবং সরকারি প্রক্রিয়া তাকে তাড়াতাড়ি ফিরতে সুযোগ দেয়নি। সে ঠিক করেছিল যে সে হঠাৎ গ্রামে পৌঁছে প্রিয়াকে বিস্মিত করবে। সে সেই মুহূর্তের কল্পনা করত যখন সে সামনে দাঁড়িয়ে থাকবে এবং প্রিয়ার দৃষ্টিতে আনন্দ দেখবে।
কয়েক মুহূর্তের মধ্যেই কাফেলা শহর থেকে বেরিয়ে গ্রামীণ এলাকার দিকে অগ্রসর হতে শুরু করেছিল। চওড়া পথ ধীরে ধীরে সরু হয়ে গিয়েছিল এবং পাকা পথ অসম্পূর্ণ পথে পরিবর্তিত হয়ে গিয়েছিল। খেতে হাওয়া দোল খাচ্ছিল। রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে হয়েছিল যেন সময় পেছনে ফিরে এসেছে। এই পথগুলোই ছিল যেগুলোতে সে কখনো শ্রমিকের কাজে যেত। তখনই পাশে বসা কর্মকর্তা বলেছিল যে সামনে ইটকলার এলাকায় শ্রমিকদের অভিযোগ এসেছে, তাই পরিদর্শন জরুরি। রাহুল হালকা করে মাথা নেড়ে দিয়েছিল, কিন্তু এটা শুনতেই তার অভ্যন্তরে পুরাতন দিনের স্মৃতি জাগ্রত হয়ে উঠেছিল। উষ্ণ সূর্য, ঘাম এবং মাটি সবকিছু তাকে তার অতীত স্মরণ করিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর যানবাহনগুলো কলার কাছে গিয়ে থেমে গিয়েছিল। কাফেলা থামতেই লাল ধূলিকণা বায়ুতে ছড়িয়ে পড়েছিল। শ্রমিকরা কাজ থামিয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে কর্মকর্তাদের দেখছিল। পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল। কর্মকর্তারা নথি নিয়ে সমস্যা ব্যাখ্যা করতে শুরু করেছিল, কিন্তু রাহুলের মন অন্যদিকে ছিল। তার দৃষ্টি শ্রমিকদের শাড়ির ওপর আটকে গিয়েছিল। সে ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হয়েছিল। প্রচণ্ড সূর্যের তাপে শ্রমিকরা মাথা নত করে ইট তুলছিল। কেউ কর্মকর্তার দিকে তাকানোর সাহস করেনি। তখনই তার দৃষ্টি একজন মহিলার উপর গিয়ে থেমে গিয়েছিল। সে বিরতি ছাড়াই ইট তুলছিল। মুখে ধূলিকণা লেগেছিল, কপাল থেকে ঘাম গড়াচ্ছিল এবং হাতে পুরাতন ছালের দাগ স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। সে কর্মকর্তাদের দিকে তাকায়নি পর্যন্ত, যেন জীবন তাকে শুধু কাজ করতে শিখিয়েছে। রাহুল হঠাৎ থেমে গিয়েছিল, জানা নেই কেন। সেই মহিলাকে দেখে তার বুকের ধড়কান বৃদ্ধি পেয়েছিল। তার চলন, মাথা নত করার ভঙ্গি কিছু খুব পরিচিত লেগেছিল। সে মনোযোগ সহকারে দেখার প্রচেষ্টা করেছিল। সেই মুহূর্তে সেই মহিলা ইটের বোঝা তুলে ঘুরেছিল। সূর্যের আলো সোজা তার মুখে পড়েছিল এবং পরের মুহূর্তে রাহুলের শ্বাস আটকে গিয়েছিল। সে প্রিয়া ছিল। সময় যেন থেমে গিয়েছিল। রাহুলের পা নিজে থেকে তার দিকে অগ্রসর হচ্ছিল। আশেপাশে দাঁড়ানো কর্মকর্তারা বিস্মিত হয়ে তাকে দেখছিল, কিন্তু সে কাউকে শুনছিল না। প্রিয়া এখনও তাকে চিনতে পারেনি। সে ইট নিচে রেখে আরেকটা তুলতে শুরু করেছিল। তখনই পাশে দাঁড়ানো শ্রমিক ধীরে বলেছিল, আরে সাহেব, এদিকে আসছেন। প্রিয়া মাথা তুলেছিল। তার দৃষ্টি সামনে দাঁড়ানো কর্মকর্তার ওপর পড়েছিল। প্রথমে সে বুঝতেই পারেনি। পরিষ্কার বস্ত্র, আত্মপ্রত্যয় ভর্তি মুখ এবং কাঁধে দায়িত্বের ভার, কিন্তু দৃষ্টিগুলো সেই। কয়েক সেকেন্ড পর তার দৃষ্টি বিস্তৃত হয়ে গিয়েছিল। ইট তার হাত থেকে ছুটে মাটিতে পড়ে গিয়েছিল। দুজন একে অপরের দিকে তাকিয়ে থেকে গিয়েছিল। না কোনো শব্দ ছিল, না নশব্দ। রাহুলের দৃষ্টিতে অশ্রু এসে গিয়েছিল। তার সেই রাত্রি মনে পড়ে গিয়েছিল যখন প্রিয়া বলেছিল, আমি শ্রমিকের কাজ করে নেব, আপনি শুধু অধ্যয়ন করুন। এবং আজ সত্যিই সে শ্রমিকের কাজ করছিল। আশেপাশে দাঁড়ানো কর্মকর্তারা বুঝতে পারছিল না যে নতুন কর্মকর্তা হঠাৎ এত আবেগপ্রবণ হয়ে গেল কেন। প্রিয়া তাড়াতাড়ি তার শাড়ির আঁচল ঠিক করেছিল, হাতের ধূলিকণা ঝেড়ে ফেলেছিল এবং মাথা নত করে নিয়েছিল, যেন সে এখনও শুধু একজন শ্রমিক এবং সামনে দাঁড়ানো লোকটা কর্মকর্তা। রাহুলের কণ্ঠ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। সে হালকা হাসতে হাসতে বলেছিল, তুমি এখানে নতুন, কাজ করেই বাড়ি চালাতে হয়নি। ইটকলার উষ্ণ বায়ুতে কয়েক মুহূর্তের জন্য যেন সবকিছু স্থির হয়ে গিয়েছিল। আশেপাশে দাঁড়ানো শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীরা বুঝতে পারছিল না যে নতুন কর্মকর্তা হঠাৎ এত প্রশান্ত এবং আবেগপ্রবণ হয়ে গেল কেন। রাহুলের দৃষ্টি প্রিয়া থেকে সরছিল না। তার সামনে সেই যুবতী দাঁড়িয়েছিল যে কখনো হাসতে হাসতে তাকে শহরে প্রেরণ করেছিল, কিন্তু আজ তার হাতে ছাল পড়া, মুখে জমে থাকা ধূলিকণা এবং ক্লান্ত দৃষ্টি সেই সংগ্রামের কাহিনী বলছিল যার সম্পর্কে তার কখনো জানা হয়নি। রাহুল ধীরে কর্মকর্তাদের বলেছিল যে পরিদর্শন কিছুক্ষণ পর হবে। সকলের সম্মান সহকারে পেছনে সরে গিয়েছিল। এখন সেখানে শুধু দুজন দাঁড়িয়েছিল, রাহুল এবং প্রিয়া, এবং তাদের মধ্যে বিগত বছরের অকথিত কাহিনী। রাহুলের কণ্ঠ ভারাক্রান্ত ছিল। সে কষ্ট করে শব্দ উচ্চারণ করেছিল, তুমি বলনি কেন যে তুমি এখানে কাজ করো? প্রিয়া দৃষ্টি নত করে নিয়েছিল। তার মুখে হালকা হাসি ছিল, যেন এটা কোনো বড় কথাই নয়। সে প্রশান্ত স্বরে বলেছিল, যদি বলে দিতাম তাহলে আপনি অধ্যয়ন করতে পারতেন কি? এটা শুনে রাহুল নীরব হয়ে গিয়েছিল। তার কাছে কোনো উত্তর ছিল না। তার মনে পড়ে যাচ্ছিল প্রত্যেক মাসে সময়মতো অর্থপ্রাপ্তি, যোগাযোগে প্রিয়ার হাসি এবং তার বারবার বলা যে সব স্বাভাবিক আছে। সে বুঝে গিয়েছিল যে যে স্বস্তিতে সে অধ্যয়ন করেছে তার পেছনে প্রিয়ার লুকানো সংগ্রাম ছিল।
তখনই পাশে দাঁড়ানো এক বৃদ্ধ শ্রমিক মহিলা সামনে অগ্রসর হয়ে এসেছিল। তার জানা ছিল না যে সে কার সাথে কথা বলছে। সে স্বাভাবিকভাবে বলেছিল, বাবু সাহেব, আপনার স্ত্রী খুব সাহসী, দুই স্থানান্তর কাজ করত, অনেকবার জ্বর সহকারে এসেছে, বলতো স্বামী অধ্যয়ন করছে, থামা যাবে না। এটা শুনেই রাহুলের অভ্যন্তরে যেন কিছু ভেঙে গিয়েছিল। তার অনুভূতি হয়েছিল যে তার সাফল্য শুধু তার কঠোর পরিশ্রমের ফল ছিল না, সেটা প্রিয়ার ত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। তার দৃষ্টি থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। সে ধীরে বলেছিল, আমি কর্মকর্তা হয়ে গেছি প্রিয়া, কিন্তু তুমি নিজেকে শ্রমিক বানিয়ে নিয়েছ। প্রিয়া প্রথমবার মাথা তুলে তার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে গর্ব ছিল। যন্ত্রণা নয়, সে প্রশান্ত স্বরে উত্তর দিয়েছিল, শ্রমিক হইনি, আপনার স্বপ্ন রক্ষা করেছিলাম শুধু। সেই একটা বাক্য রাহুলকে অভ্যন্তর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। তার মনে হয়েছিল যেন বছর ধরে চাপা আবেগ হঠাৎ বাইরে বেরিয়ে এসেছে। সে কয়েক মুহূর্ত কথা বলতেই পারেনি। কিছুক্ষণ পর সে বলেছিল, চলো বাড়িতে যাই। কিন্তু প্রিয়া তাড়াতাড়ি মাথা নেড়ে দিয়েছিল। আজ না, সে ধীরে বলেছিল। রাহুল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? প্রিয়া আকাশের দিকে তাকিয়েছিল। ডুবন্ত সূর্যের লালিমা সমগ্র আকাশে ছড়িয়ে পড়ছিল। সে ধীর স্বরে বলেছিল, আজ নাহাই খেয়েছি, কাল থেকে ছট শুরু। রাহুল এক মুহূর্ত বুঝতে পারেনি। তারপর হঠাৎ তার সেই বর্ষণের রাত্রি মনে পড়ে গিয়েছিল, যখন প্রিয়া মানত গ্রহণ করেছিল। সে ধীরে জিজ্ঞাসা করেছিল, তুমি এখনও ব্রত পালন করছ? প্রিয়া হাসল। মানত অসম্পূর্ণ কিভাবে ত্যাগ করব? সেই মুহূর্তে রাহুল প্রথমবার অনুভব করেছিল যে বিশ্বাস কত বড় হয়। পদ, অর্থ এবং সাফল্য সবই সেই ত্যাগের সামনে ছোট মনে হচ্ছিল। ওদিকে কলায় দাঁড়ানো শ্রমিকরা এখনও এই দৃশ্য বোঝার প্রচেষ্টা করছিল। তাদের প্রথমবার জানা হয়েছিল যে তাদের নতুন কর্মকর্তা কখনো তাদের মতোই শ্রমিকের কাজ করত, এবং সামনে দাঁড়ানো মহিলা তার স্ত্রী। রাহুল চারদিকে তাকিয়েছিল। সেই ধূলিকণা, সেই কঠোর পরিশ্রম, সেই সংগ্রাম এবং তার অতীত দৃশ্যমান হচ্ছিল। তার মনে হয়েছিল যেন জীবন তাকে শুধু সফল হওয়ার জন্য নয়, বরং কিছু পরিবর্তন করার জন্য এখানে ফিরিয়ে পাঠিয়েছে। সেদিন পরিদর্শন আনুষ্ঠানিক ছিল ঠিকই, কিন্তু রাহুলের জন্য সেটা জীবনের সবচেয়ে বড় সত্য দেখার দিন হয়ে উঠেছিল। সে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছিল যে এখন প্রিয়াকে আর কখনো একাকী সংগ্রাম করতে হবে না। চাপার সেই প্রভাতকাল সাধারণ ছিল না। গঙ্গা নদীর ঘাটে হালকা কুয়াশা ভাসছিল এবং আকাশ ধীরে ধীরে কেশরিয়া রঙে রঞ্জিত হতে শুরু করেছিল। ছট পূজার দিন ছিল। দূর দূর থেকে লোকজন ঘাটের দিকে আসছিল। মহিলারা মাথায় বাঁশের ঝুড়ি নিয়ে গান গাইতে গাইতে অগ্রসর হচ্ছিল। কেলওয়ার পাদে উঠে সূর্যদেব এবং সমগ্র পরিবেশ শ্রদ্ধা এবং বিশ্বাসে ভর্তি হয়ে উঠেছিল। প্রিয়াও সেই ভিড়ে ছিল। হলুদ রঙের সাদা শাড়ি পরে কোনো প্রদর্শন ছাড়াই সে ধীরে ধীরে ঘাটের সিঁড়ি নামছিল। বছরের কঠোর পরিশ্রম তার শরীরকে ক্লান্ত করে দিয়েছিল, কিন্তু আজ তার মুখে অদ্ভুত প্রশান্তি ছিল। 4 বছর আগে অশ্রুর সাথে গ্রহণকৃত মানত আজ পূর্ণ হতে যাচ্ছিল। সে ঝুড়িতে ফল, ঠেকুয়া এবং দ্বীপ সাজিয়ে জলে নেমে পড়েছিল। ঠান্ডা জল কোমর পর্যন্ত উঠতেই সে দৃষ্টি বন্ধ করে নিয়েছিল। তার মনে শুধু একটাই অনুভূতি ছিল, কৃতজ্ঞতা। সে ধীরে মনে মনে বলেছিল, ছটমাইয়া, আপনি আমার লজ্জা রক্ষা করেছেন। শুধু রাহুল সর্বদা সঠিক পথে থাকুক। ঠিক সেই সময় ঘাটে হঠাৎ গোলমাল শুরু হয়ে গিয়েছিল। লোকজন পেছনে ফিরে দেখেছিল। সরকারি যানবাহনের কাফেলা ঘাটের দিকে আসছিল। লোকজন ফিসফিস করতে শুরু করেছিল। নতুন কর্মকর্তা সাহেব এসেছেন, নিজের গ্রামেরই। কিন্তু এবার রাহুল কর্মকর্তার মতো আসেনি। সে সাধারণ সাদা কুর্তা পরে রেখেছিল। আজ তার পায়ে পদের অহংকার ছিল না, বরং এক স্বামীর বিনয় ছিল। সে ধীরে ধীরে ভিড়ের মধ্য দিয়ে ঘাটের দিকে অগ্রসর হচ্ছিল। তার দৃষ্টি শুধু একটা মুখ অনুসন্ধান করছিল, এবং তারপর সে প্রিয়াকে দেখে নিয়েছিল। জলে দাঁড়িয়ে প্রিয়া 2 হাত জোর করে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দিচ্ছিল। ঢেরুয়ে তার প্রতিবিম্ব কাঁপছিল, যেন বছরের সংগ্রাম জলে গলে প্রশান্ত হয়ে গেছে। রাহুল কয়েক কদম দূরে থেমে গিয়েছিল। তার মনে একসাথে শত শত স্মৃতি উথলে উঠেছিল। বর্ষণের রাত্রি, যোগাযোগে সাহস প্রদানকারী কণ্ঠ, প্রেরিত অর্থ এবং ইটকলায় দেখা সেই যন্ত্রণাময় দৃশ্য। অর্ঘ্য সমাপ্ত হয়েছিল। প্রিয়া যেই না পেছনে ফিরে দেখেছিল, সামনে রাহুল দাঁড়িয়ে। দুজনের দৃষ্টি মিলেছিল। কয়েক মুহূর্তের জন্য সমগ্র ঘাট প্রশান্ত হয়ে গিয়েছিল। লোকজন অনুভব করেছিল যে তারা কোনো বিশেষ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে।
রাহুল ধীরে ধীরে অগ্রসর হয়েছিল। তার পায়ে কর্মকর্তের কঠোরতা ছিল না, বরং কৃতজ্ঞতা ছিল। সে প্রিয়ার সামনে গিয়ে থেমে গিয়েছিল। কয়েক মুহূর্ত দুজন নীরব হয়েছিল, এবং তারপর হঠাৎ রাহুল ঝুঁকে পড়েছিল। সকলের সামনে সে প্রিয়ার পা স্পর্শ করে নিয়েছিল। সমগ্র ঘাট স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রিয়া উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি তাকে ওঠানোর প্রচেষ্টা করেছিল। রাহুল, এটা কি করছেন? তার কণ্ঠ কাঁপছিল। রাহুলের দৃষ্টি থেকে অশ্রু গড়াচ্ছিল। সে আবেগপূর্ণ কণ্ঠে বলেছিল, আজ লোকজন আমাকে কর্মকর্তা বলেছে, কিন্তু সত্যি হল আমি এখানে একাকী পৌঁছাইনি। যেদিন আমি পরাজয় স্বীকার করেছিলাম সেদিন এই স্বপ্ন রক্ষা করেছিল। আমি গ্রন্থ অধ্যয়ন করছিলাম এবং এই জীবনের বোঝা রক্ষা করছিল। ঘাটে দাঁড়ানো লোকদের দৃষ্টি ভিজে গিয়েছিল। অনেক বৃদ্ধ মহিলা আঁচল দিয়ে অশ্রু মুছতে শুরু করেছিল। রাহুল অগ্রসর হয়ে বলেছিল, আমার ডিগ্রির উপর আমার নাম লিখিত আছে, কিন্তু আসল অধিকারী প্রিয়া। প্রিয়া দৃষ্টি থেকে অশ্রু বেরিয়ে এসেছিল। সে কখনো সম্মানের আশা করেনি। তার ত্যাগ তো শুধু প্রেম ছিল। সূর্য ধীরে ধীরে দিগন্তের পেছনে ডুবে যাচ্ছিল। জলে দীপক ভাসতে শুরু করেছিল এবং সমগ্র ঘাট সোনালি আলোয় ঝলমল করে উঠেছিল। সেই মুহূর্তে রাহুল সকলের সামনে ঘোষণা করেছিল, এই কলার কাছে শ্রমিকদের শিশুদের জন্য অধ্যয়ন কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে আর কোনো প্রিয়াকে তার স্বপ্নের জন্য নিজেকে আটকাতে না হয়। ভিড় করতালিতে গুঞ্জিত হয়ে উঠেছিল। কয়েক মাস পর সত্যি সেখানে একটা ছোট অধ্যয়ন কেন্দ্র নির্মিত হয়ে গিয়েছিল। সন্ধ্যায় শ্রমিকদের শিশুরা অধ্যয়ন করতে আসত এবং প্রিয়া নিজে তাদের লেখা শিক্ষা দিত। গ্রামের লোকজন বলতো, কর্মকর্তা সাহেব গ্রাম পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু রাহুল সর্বদা হাসতে হাসতে উত্তর দিত, গ্রাম আমি পরিবর্তন করিনি, এক শ্রমিকের সাহস পরিবর্তন করেছে। সময় কেটে যাচ্ছিল। প্রত্যেক বছর যখন ছট আসত, প্রিয়া সেই ঘাটে যেত, সেই শ্রদ্ধায় অর্ঘ্য দিত। পার্থক্য শুধু এতটুকু ছিল যে এখন তার হাতে ছাল পড়া ছিল না, কিন্তু বিনয় সেই একই ছিল। এক সন্ধ্যায় ডুবন্ত সূর্য দেখতে দেখতে রাহুল তাকে জিজ্ঞাসা করেছিল, যদি জীবন আবার সুযোগ প্রদান করে তাহলে কি তুমি সেই একই পথ বেছে নেবে? প্রিয়া হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ, কারণ সেই পথে সংগ্রাম ছিল, কিন্তু সঙ্গও ছিল। সূর্য নদীর পেছনে লুকিয়ে গিয়েছিল। জলের ওপর ভাসতে ভাসতে দীপক দূরে চলে যাচ্ছিল, যেন পুরাতন দুঃখ ভেসে কোথাও হারিয়ে গেছে। এবং সেদিন রাহুলের বোঝা হয়েছিল, ভাগ্যের খেলা এটা নয় যে সে কর্মকর্তা হয়ে গেছে। আসল ভাগ্য এটা ছিল যে তার জীবনে প্রিয়ার মতো সঙ্গিনী লাভ হয়েছে, যে নিজে মাটিতে থেকে তার স্বপ্নকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদি এই গল্পটা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন।